এক স্বর থেকে অন্য স্বরে যাতায়াতের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছিল। তাকে আমরা স্বরের গতিভঙ্গি বলছি। সেখানে মিড় নিয়ে অনেকটা কাজ হয়েছে, অনেক নির্দেশিকাও রেখেছি, আপনারা নিজেরা সেটা চর্চা করতে পারবেন। আগের দিন অন্য আর একটা স্বরের প্রকরণ কম্পন নিয়ে একটু বলেছিলাম। আজকে সেটাকে নিয়েই একটু এগোবো। আমি বলেছিলাম যে কম্পন গলায় কিভাবে আসবে সেটা প্রথমে ঠিক করতে হবে, সেটা প্রথমে বুঝতে হবে এবং সেইভাবে গলায় কম্পনটা আনতে হবে। গলায় কম্পন আনবার জন্য স্বর খুব হালকাভাবে ব্যবহার করতে হবে। স্বর হালকা থাকলে তবে গলায় ওই কম্পনের দানাগুলো আসবে। একটা স্বরকে, যে কোনো একটা স্বরে দাঁড়িয়ে সেই স্বরটাকে যদি আমরা বারবার বলি, ধরুন আমি লিপটাঙের একটা স্বরে দাঁড়ালাম, আ আ আ আ আ আ আ আ, এই বারবার বলছি। এই বারবার বলাটা আরো দ্রুত করতে হবে। আ আ আ আ আ আ আ আ আ, কিন্তু ওই প্রত্যেকটা আলাদা আলাদা হবে। এরম নয়। আ আ আ আ আ আ, এই পরিষ্কার প্রত্যেকটা। সেইটাকে যত দ্রুত করা যাবে তত দানাটা গলায় আসবে। আ আ আ আ আ আ আ আ আ আ, নানান পর্দায় আ আ আ আ আ আ, একটা স্বর সোজা বললে আ, কম্পন দিয়ে বললে আ, সেই স্বরটাই। তো এইভাবে আপনারা স্বরে দানা বসানো বা কম্পনটা অভ্যেস করবেন। তারপরে এই একটা স্বর থেকে আরেকটা স্বর, তার থেকে আরেকটা স্বর, আরেকটা স্বর একেবারে কম্পন দিয়ে উঠে যাওয়া অভ্যেস করবেন। কিরকম সেটা? আ আ আ, এটা একসঙ্গে যাব। আ, আরো অনেক ওপর পর্যন্ত যাওয়া যাবে। আ, আবার ওপর থেকে নামা যাবে। আ আ আ, লক্ষ্য করুন এই এই যতটা গেলাম এটা যদি আমরা সিঁড়ি ওঠার মতো যেতাম, আ আ আ আ আ আ, এরম যেতে হতো, প্রতিবার সিঁড়ি ওঠার কসরতটা করতে হতো, কম্পনটা লাগিয়ে দিতে আ, একদম চলে গেল। আমি আগের দিন বলেছিলাম যে অ্যাসফল্টের রাস্তায় গাড়ি যেমন গড়িয়ে চলে যায় খুব সহজভাবে, সেইভাবে শটটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে এইতে ভর করলে। তাহলে আপনারা প্রথমে দানা বসিয়ে নেবেন এক একটা স্বরে স্বরে, তারপর সাপাট এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া, আবার উপর থেকে ফিরে চলে আসা, এইগুলো অভ্যাস করবেন। যখন এটা নিশ্চিত হওয়া যাবে ইচ্ছে করলেই গলাতে কম্পন লাগাতে পারছেন, আর ওই কথাটা আমি বলে দিয়েছি আগেই যে গলায় কম্পন আনতে হলে গলাটাকে হালকা করতে হবে। গলার উপরে যদি খুব চাপ পড়ে তাহলে কম্পনের দানা কিন্তু আসবে না, খুব হালকা করে করলে তবেই দানাগুলো আসবে। যখন আপনি নিশ্চিত হবেন যে আপনি গলায় দানা আনতে পাচ্ছেন, তখন আপনি কবিতার পংক্তিতে কম্পন বসাবার চেষ্টা করুন। কিরকম ধরনের পংক্তিতে বসানো হবে? সাধারণত আমরা প্রথমে যখন শুরু করি তখন একটু মানে খুব ভয়ঙ্কর কিছু বা খুব আকস্মিক কিছু বা বিদ্রোহ বিপ্লব এই ধরনের, ইংরেজিতে যাকে ভিগারাস বলা হয়, এই রকম ধরনের কাজেই কম্পন বেশি ব্যবহার করা হয়। এবং সেক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম যে ওই জিনিসগুলোকে প্রকাশ করবার জন্যে আমাদের খুব তীব্রতা বৃদ্ধি করতে হয়, চেঁচাতে হয়, তবে ওটাকে প্রকাশ করতে পারি। কম্পন লাগিয়ে দিলে সেটা অত গলার উপরে চাপ না নিয়েও প্রকাশ করা যায় এবং প্রকাশটা আরো বেশি ভালো হয়। আমি প্রথমে একটি পংক্তি বলছি,
সেটা রবীন্দ্রনাথের আগমন কবিতা, তখন রাত্রি আঁধার হলো সাঙ্গ হলো কাজ, এই কবিতাটির শেষের দিকে আছে। যখন রাজা এসে পড়েছে তখন মানে আর উপায় নেই, এবার তাহলে সব খুলে দিতে হবে, এবার আয়োজন করতে হবে। সেই যে ছটফটানিটা, সেইটাতে ওরে দুয়ার খুলে দে রে বাজা শঙ্খ বাজা, এটা তো সবাইকে হেঁকে বলা হচ্ছে, সেইটাতে কম্পন লাগানো হচ্ছে। আমি এমনি বলছি লাইনটা আগে, ওরে দুয়ার খুলে দে রে বাজা শঙ্খ বাজা, এইটা বললে যেন কেমন মনে হয় স্টেজে দাঁড়িয়ে নাটক করা হচ্ছে। কবিতায় চলতে চলতে যখন এই জায়গাটায় আমরা এসে পৌঁছবো, ওইখানটায় যদি গলা তুলে ওরকম করে বলা হয়, মনে হবে ওইটাখানে একটা নাটকের ডায়লগ বলছি। কিন্তু এই কবিতায় চলতে চলতে এসে এই জায়গাটাতে যদি আমরা এই কম্পনটা বসাই, ওরে দুয়ার খুলে দে রে বাজা শঙ্খ বাজা, ওরে দুয়ার খুলে দে রে বাজা শঙ্খ বাজা, চিৎকার করে ওরকম হেঁকে নাটক করার মতন করে বলতে হলো না, অথচ ওই যে উদ্যোগের জন্য যে একটা উদ্দীপনা, সেটা প্রকাশ পেয়ে গেল। এইরকম ধরনের কিছু পংক্তি আপনারা বাছুন, বেছে তাইতে কম্পনের প্রয়োগ করুন। আমি আর একটা লাইন বলছি, কবি কাজী নজরুল ইসলামের সব্যসাচী কবিতা থেকে, ওরে ভয় নাই আর দুলিয়া উঠেছে হিমালয়ে চাপা প্রাচী। লাইনটা কি না, ওরে ভয় নাই আর দুলিয়া উঠেছে হিমালয়ে চাপা প্রাচী, ওরে ভয় নাই আর দুলিয়া উঠেছে হিমালয়ে চাপা প্রাচী। চিৎকার চেঁচামেচি খুব করবার দরকার হলো না, আমরা কম্পাউন্ডটা লাগিয়ে দিতেই একটা কিছু এসে গেছে সময় বিপ্লবের, এটা বোঝানো গেল। নজরুলের আর একটা পংক্তি বলি, এটা ফরিয়াদ কবিতা থেকে, ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা শঙ্কা নাহি কোয়ার, ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা শঙ্কা নাহি কোয়ার। আমার গলায় স্বরের ভেতরে যে স্বর ওখানে লাগানো হচ্ছে, তাতে যে কম্পন আসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা এরকম কিছু পংক্তি বেছে বার করুন, রবীন্দ্রনাথ থেকে, সুকান্ত থেকে, নজরুল থেকে। নজরুলের প্রচুর কবিতাতেই এসব লাগানো যাবে। তাহলে কম্পনের একটা ওই প্রবল বিদ্রোহ বিপ্লব এসবের জায়গায় কম্পন লাগাবার কিভাবে সেটা লাগাতে হবে তার একটা আন্দাজ তৈরি হলো। আরো নানান জায়গায় কম্পনের ব্যবহার নানানভাবে হতে পারে, সেগুলো আমি শেষে বলবো। এখন কি করে গলায় এই কম্পনটাকে আরো ভালো করে বসিয়ে নেওয়া যাবে, একটা পুরো লেসন চাই তো, যেটা দিয়ে যেমন মিড়েতে আমরা বসন্ত করেছিলাম। এইবারে আমরা এখানে যেটা করব সেটা প্রেমেন্দ্র মিত্রের ফেরারি ফৌজ। এই ফেরারি ফৌজ কবিতাটা জোগাড় করে নেবেন, মুখস্থ করে নেবেন, তারপর আমাকে অনুসরণ করে আপনারা এটা তৈরি করে নেবেন গলায় কম্পনটা। তারপর আবার কিছু কবিতা বলে দিচ্ছি যেগুলোতে আপনারা নিজেরা গোটা কবিতাতেই বসিয়ে কম্পনটা অনুশীলন করতে পারবেন। আমি একটু ফেরারি ফৌজ যতটা পারি বলি দেখি। প্রেমেন্দ্র মিত্রের কবিতা। নীল নদী তট থেকে সিন্ধু উপত্যকা, সুমেরু আক্কার আর গাঢ় পীত হোয়াংহোর তীরে বারবার নানা শতাব্দীর আকাশ উঠেছে জ্বলে ঝলসিত যাদের উষ্ণিসে, সেই সব সেনাদের চিনি আমি চিনি, সূর্য সেনা তারা, রাত্রির সাম্রাজ্যে আজও সন্তর্পণে ফিরিছে ফেরারি। মাঝরাতে একদিন বিছানায় জেগে উঠে বসে সচকিত হয়ে তারা শুনেছে কোথায় শিঙা বাজে, সাজো সাজো ডাকে কোন অলক্ষ্য আদেশ, জনে জনে যুগে যুগে বার হয়ে এসেছে উঠানে, আগামী দিনের সূর্য দেখেছে আঁধারে গুঁড়ো গুঁড়ো করে সারা আকাশে ছড়ানো। সহসা জেনেছে তারা এই সব সূর্যকণা তিল তিল করে বয়ে নিয়ে যেতে হবে কালের দিগন্তে, রাত্রির শাসন ভাঙা ভয়ঙ্কর চক্রান্তের গুপ্তচর রূপে। এক একটি সূর্যকণা তুলে নিয়ে বুকে দুরাশার তুরঙ্গে সওয়ার, দুর্গম যুগান্তম রূপার হবে বলে তারা সব হয়েছে বাহির। সুদূর সীমান্ত হয় তারপর সরে গেছে প্রতি পায়ে পায়ে, গাঢ় কুজ্ঝটিকা এসে মুছে দিয়ে গেছে সব পথ, ভয়ের তুফান তোলা রাত্রির ভ্রুকুটি হেনেছে হিংসার বজ্র, দিক বিদিক ভোলানো আধারে কে কোথায় গিয়েছে হারিয়ে। রাত্রির সাম্রাজ্য তাই এখনো অটুট,
ছড়ানো সূর্যের কণা জড়ো করে যারা জ্বালাবে নতুন দিন, তারা আজও পলাতক দল ছাড়া ঘুরে ফেরে দেশে আর কালে। তবু সূর্যকণা বুঝি হারাবার নয়, থেকে থেকে জ্বলে ওঠে শানিত বিদ্যুৎ, কত ম্লান শতাব্দীর প্রহর ধাঁধিয়ে কোথা কোন লুকানো কৃপানে ফেরারি সেনার। এখনো ফেরারি কেন, ফেরো সব পলাতক সেনা। সাত সাগরের তীরে ফৌজদার হেঁকে যায় শোনো, আনো সব সূর্যকণা রাত্রি মোছা চক্রান্তের প্রকাশ্য প্রান্তরে। এবার অজ্ঞাতবাস শেষ হলো ফেরারি ফৌজের। এটা আপনারা হুবহু অনুসরণ করে গলায় বসিয়ে নেবেন, এবং বসিয়ে নেবার পরে আপনারা নিশ্চয়ই এখানে লক্ষ্য করেছেন যে এখনো ফেরারি কেন এই জায়গাটাতে কম্পন নেই। সেখানে গলাটাকে বিস্তার দিয়ে অনুনাদ ছড়িয়ে একটু মিড়ের মতন আছে, তো ওইটা একটু বের করে আনা হয়েছে যাতে আবার কম্পনে ফেরাটা বেশ বুঝে নিয়ে করা যায়। এইটা যখন আপনারা করে ফেলতে পারবেন গলায়, তারপর এটাকে আবার স্বরে স্বরে অভ্যাস করবেন, তাহলে কম্পন গলায় আরো ভালো করে বসে যাবে। আমি একটু দেখাই, কয়েকটা লাইন দেখাই। আ আ এইভাবে কম্পনটা যাবে, যেমন যেমন করে গেছে আবৃত্তির ভেতরে গলা, সেরকম সেরকম করে। কিন্তু দেখতে পেলেন তো গলাটা প্রত্যেকটা জায়গায় কম্পন কিরকম চলে আসছে যখন আমি স্বরে করছি। আ আ বুঝতেই পারছেন যে এই প্রকল্পে চর্চার গোড়াতেই কেন বলে দেওয়া হয়েছিল যে কবিতা মুখস্থ করতে হবে। কবিতা মুখস্থ না করলে এই চর্চা সম্ভব নয়। এই যে দ্রুততার মধ্যে কম্পন বসানো হচ্ছে, এ কি বই দেখে দেখে করা যাবে? 24 বার হোঁচট খেতে হবে। একেবারে জলের মতো মুখস্থ থাকলে তবে এই কম্পনের দানা আপনি বসাতে পারবেন। তাহলে এই হলো, প্রথমে আমরা বুঝে নিলাম কিরম করে কম্পন গলায় আসবে, তারপরে কিছু লাইনসে কিছু, মানে আমি 3-4টে করে দেখিয়েছি, কিন্তু আপনাদের তো অন্তত এটা 40-50টা লাইনসে বসিয়ে বসিয়ে নানান কবি নানান কবিতা বেছে বেছে কম্পন বসিয়ে বসিয়ে অনুশীলন করে নিতে হবে। তবে আপনারা এই এত বড় কবিতাটাতে সম্পূর্ণ টানা কম্পন ব্যবহার করতে পারবেন। তো সেইটা যখন আমার করে দেওয়া আবৃত্তিটা অনুসরণ করেই আপনারা গলায় কম্পন বসাবেন, তারপর সেটাকে আবার স্বরে অনুশীলন করে নেবেন, গলায় কিন্তু কম্পনের দানা অনেকটাই এসে হাজির হয়ে যাবে। এরপর আমি দুটো কবিতার কথা বলে দিচ্ছি, যে কবিতায় আপনারা গোটা কবিতাটা জুড়ে কম্পন বসাতে পারবেন, এবং যেমন ওখানে এখনো ফেরারি কেনটা একটু বের করে আনা হয়েছিল, সেরকম আপনারা চাইলে দুটো একটা জায়গা একটু বের করেও আনতে পারেন, সেটা মানে বুঝে যেখানটা যেরকম মনে করবেন, আবার ফিরে আসতে পারেন কম্পনে, তাতে এই যাতায়াতটার একটা অভ্যাস হবে। তো যে দুটো কবিতায় আপনারা গোটা বসিয়ে অনুশীলন করতে পারবেন, আরও এরম কবিতা পাওয়া যাবে যেখানে গোটা কবিতাটাতেই আবৃত্তি করতে গিয়ে আপনি অন্তত অনুশীলনের জন্য গোটাটাতে কম্পন বসিয়ে করতে পারেন। আমি বলছি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার কথা, জনতার মুখে ফুটে বিদ্যুৎ বাণী। দু লাইন একটু বলে দিচ্ছি। কত যুগ কত বর্ষান্তের শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী। এই দুটো লাইনে দেখুন, দ্বিতীয় লাইনে জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী, জনতার মুখে ফোটে নয়, অনেকেই এটা পড়তে গিয়ে জনতার মুখে ফোটে বলেন। এটা যে চালে চলছে, কত যুগ কত বর্ষান্তের শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী, এই চালে চলছে। এবার কম্পন বসানো হচ্ছে, কত যুগ কত বর্ষান্তের শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী। দেখছেন কম্পনটা লাগালেই যেন মনে হলো চারদিকে বিপ্লব ছড়িয়ে পড়ছে, এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেল।
এই প্রকরণ ভিত্তিক আবৃত্তির এইটা হচ্ছে মজা, যে আপনি একটা প্রকরণকে ব্যবহার করছেন সচেতনভাবে, মাথা খাটিয়ে ব্যবহার করতেই যেটা প্রকাশ করতে চাওয়া হচ্ছিল সেটা ঝপ করে হয়ে গেল। ওই আবেগ এনে আবেগ দিয়ে বলে তবে হলো, এরকম না। আবেগটা আপনার মধ্যে থাকবে নিশ্চয়ই, কারণ কবিতাটা বুঝতে গেলে বুঝে কিভাবে করব, কি করতে চাইছি, সেখানে তো আবেগের প্রয়োজন আছে। কিন্তু আবেগ ঢেলে আবৃত্তি করলে তখন গলায় যে কাঁপা কাঁপা ব্যাপারটা হবে বা চিৎকার চেঁচামেচি হয়ে যাবে বেশি, সেগুলো সবই নিয়ন্ত্রণহীন। আর এখানে আপনার সব কিছু নিয়ন্ত্রণে আছে। আপনি এই গোটা কবিতাটা বসিয়ে নেবেন কম্পন, কম্পন দিয়ে করে দেখবেন, আবার সেটাকেও স্বরে স্বরে অনুসরণ করবেন, তাহলে গলাটা আরো বেশি তৈরি হবে। আমি আর একটা কবিতার কথা বলছি, সুভাষ মুখোপাধ্যায়ের অগ্নিকোণ। সেটাও দু চার লাইন একটু করে দেখিয়ে দিচ্ছি, তার চলনটা যাতে আপনারা বুঝতে পারেন। অগ্নিকোণের তল্লাট জুড়ে দুরন্ত ঝড়ে তোলপাড় কালা পানি, এই যাবে, এই তালে যাবে। অগ্নিকোণের তল্লাট জুড়ে দুরন্ত ঝড়ে তোলপাড় কালা পানি, খুন হয়ে যায় সাদা সাদা ফেনা ঘুম ভাঙা দলবদ্ধ ঢেউয়ের ক্ষুরধার তলোয়ারে। অগ্নিকোণের তল্লাট জুড়ে দুরন্ত ঝড়ে তোলপাড় কালা পানি, খুন হয়ে যায় সাদা সাদা ফেনা ঘুম ভাঙা দলবদ্ধ ঢেউয়ের ক্ষুরধার তলোয়ারে। আবার দেখুন বিপ্লব ছড়িয়ে পড়ছে, এরম ব্যাপার চলে এলো শুধু কম্পনটা লাগাতেই। তো এরকম আরো কবিতা পাবেন এবং সেখানে লাগাবেন। তার পরের কথা হলো যে এরপর আমরা এমন কিছু কবিতা এবার বেছে নিতে চেষ্টা করব যে কবিতায় সবটা কম্পন লাগবে না। প্লেন ওঠানামা যেমন আমরা আগে করেছি, সরল ওঠানামা, লিপটাং নাজাল অ্যাবডোমেন, এসব দিয়ে তো যুক্তি অনুভব এসব দিয়ে কবিতা তো কিছু করেছি। সেই আবৃত্তি যেমন করে হয়েছে সেরকম কোনো কবিতা এমন বাছা হলো যেখানে সরল ওঠানামা দিয়ে কিছু প্রকাশ হচ্ছে, তাতে অনুভব যুক্তি যা হোক থাকতেই পারে। আবার কোথাও কোনো পংক্তিতে হয়তো একটু মিড লেগে গেল, সেটাও তো আমরা শিখে এসেছি, সেটাও লাগালাম। আবার কোনো একটা জায়গায় গিয়ে হয়তো 2 লাইন বা 4 লাইনে কম্পনের প্রয়োজন পড়লো, কম্পন লাগানো হলো। তাহলে কি হচ্ছে না, আমরা যে 3টে রকম রীতি এখন জানি স্বরে যাতায়াতের, সিঁড়ি ওঠার মতো ধাপে ধাপে ওঠা নামা করা, সরল ওঠা নামা, তারপর মিড দিয়ে যাওয়া, আবার এই কম্পন দিয়ে যাওয়া, এই সব একটা কবিতার ভেতরে আমরা ব্যবহার করতে পারবো। এরকম অনেক কবিতা পাওয়া যাবে, অনেক কবিতা। সব কবির কবিতাই ঘাঁটতে ঘাঁটতে এরকম কিছু কবিতা নিশ্চয়ই পাবেন আপনারা। আমি তো আগমন কবিতাটা যে বললাম তার একটা লাইন বলেছিলাম না যখন পংক্তিতে বসাচ্ছিলাম প্রথম, সেখানে গোটা আগমন কবিতাটা তো কম্পন দিয়ে হবে না, সেটা যেরকম ভাবে হচ্ছিল সেরকম ভাবেই এগোবে, এগোতে 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 ওই জায়গায় এসে কম্পনটা লাগানো হলো। এরকম আরো রবীন্দ্রনাথ কেন, সবারই কবিতার মধ্যে অনেক রবীন্দ্র সমসাময়িক কিছু কবির কবিতা আমাদের সাধারণত অনেকের কাছে বই থাকে না, এগুলো একটু জোগাড় করতে হবে। যেমন যতীন্দ্রমোহন বাগচি, যেমন সত্যেন্দ্রনাথ দত্ত, এদের কবিতাতেও প্রচুর এরকম প্রয়োগ সম্ভব। যে কম্পন আমরা যেটা শিখলাম সেটাকে একটা নির্দিষ্ট কবিতায় বসিয়ে গোটা কবিতাটা অনুশীলন করার জন্য বেছেছি। কিছু কবিতা এরকম পাওয়া যাবে হয়তো গোটা কবিতাতেই করা যাবে কম্পন দিয়ে, কিন্তু আমাদের আসল কাজ হচ্ছে যেমন স্বাভাবিক আবৃত্তি হয় সেই স্বাভাবিক আবৃত্তির মতো করেই আবৃত্তি করা হবে। তার মধ্যে কোথাও একটা কম্পনের ব্যবহার করে কিছু বাড়তি মাত্রা যুক্ত করা হলো, এইটা যেখানে করতে পারবো সেখানে কম্পনের সার্থকতা আরো অনেক বেশি। কারণ আমরা যে গোটা কবিতায় করেছি সেটা তো মূলত অনুশীলন করব, গলার গলায় কম্পনটা বসাবো বলে করেছি। কিন্তু যখন এমন কোনো কবিতা আবৃত্তি করছি যেখানে অন্য কথা আছে, সব জায়গায় কম্পন দিয়ে বলবার মতো কথা নেই, সেইগুলো পার হয়ে ভাবের দিকে, প্রকাশের দিকে, অনুভবের দিকে যেতে যেতে কোথাও একটা কম্পনের প্রয়োগ করে দিলাম, সেটাতে একটা বাড়তি মাত্রা যোগ হলো সেখানে। এইটাই তো মূল প্রতিপাদ্য। আমাদের এরকম জায়গাতেই তো যেতে হবে, এই জন্যই তো আমরা একটু শিখছি। আবার তারই মধ্যে কোথাও হয়তো এমন জায়গা আছে যেখানে মিড লাগিয়ে খুব চমৎকার করা গেল একটা কবিতার ভেতরেই। তো আমরা এইভাবে প্রকরণ শিখে কবিতা পড়ে নিজেদের অনুভবকে জাগ্রত করে
অনেক আগেই বলেছি যে এর কিরম করে ইন্দ্রিয় জাগাতে হবে, কিরম করে মনের সঙ্গে সংযোগ তৈরি করতে হবে। সেইভাবে একটা কবিতাকে আবৃত্তি করতে গিয়ে আমরা এখন অন্তত ৩ রকম রীতি শিখেছি, যে ৩ রকম রীতির মধ্যে দিয়ে আমরা একটা রূপায়ণ করতে পারি। অনেক আগে বলেছিলাম যে আবৃত্তির একটা রূপ হয়। কবিতার রূপটাই আবৃত্তির রূপ নয়। আমরা আপাতত স্বর নিয়ে কাজ করছি। স্বর দিয়েই এইগুলো করতে গেলে আপনারা বুঝতে পারবেন, যিনি আবৃত্তি করছেন তাকে একটা রূপ নির্মাণ করতে হয়। যে রূপের ভেতরে তার অনুভব ধরা থাকে এবং সেই রূপ, এক্ষেত্রে স্বর এখন অব্দি যা শিখেছি, সেই স্বর বাহিত হয়েই তার অনুভবটা যারা শুনছেন সেই শ্রোতার কাছে পৌঁছবে। আমরা কম্পন নিয়ে আলোচনা করছিলাম। আজকে কম্পনের আলোচনা এই পর্যায়ে এইখানেই শেষ করছি। আরও কিছু কম্পনের কথা বলা বাকি রইল, সামান্য কিছু। আমি বলেছিলাম যে কম্পন আরও শুধু ভিগারাস বা বিদ্রোহ বিপ্লব ছাড়াও আরও নানান ব্যাপারে ব্যবহার করা যেতে পারে। ওই যেসব কবিতা আপনারা বাছবেন যার মধ্যে অন্যান্য দিক করতে করতে কোথাও কম্পন লাগানো হবে, সেখানে নানান রকম কবিতা আপনারা পাবেন। কিন্তু কম্পনকেই আরও অন্য কিছু প্রকাশের জন্য ব্যবহার করা যায়, তার দু একটা উদাহরণ দিয়ে পরের আলোচনায় আমি একটু পরিচয় করিয়ে দেবো সেসব জিনিসের সঙ্গে। তারপর আবার অন্য একটা প্রকরণের কথা বলতে চলে যাব। আজ এই পর্যন্ত।